আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে আমি অংশ নেব বললেন রেজা কিবরিয়া। এদিকে ব্যবসায়ীরাও কেন দ্রুত নির্বাচন চান জানাবো। আন্দোলনে পুলিশকে গুলি করার নির্দেশ দেন রাজনৈতিক নেতারা। এবং সর্বশেষ জানাবো বিএনপির ভোট ব্যাংকের হিসাব নিকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে আমি অংশ নেব বললেন রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, নির্বাচন হলে আমি ভোট করব, তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারে নেই। গণ অধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে, এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়, এটা মোটেও ছেলে খেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মতো ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার। সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে, শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক, কেননা যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই, তারা কোনোদিন চাকরি করেনি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না, কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। ডক্টর কিবরিয়া বলেন, আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই, চাকরি করেন না, এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি 40 বছর পর বিদেশ থেকে এসেছি, আইএমএফ, বিশ্বব্যাংক সহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি। আমি পারি এমন একটা গাড়ি কিনতে, কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে, তিনি এখন দামি দামি গাড়ি চালান কিভাবে? সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা বোবা না। তারা সবকিছুই বোঝে, কে কি করছে, কে কি করে, সবই দেখে। এদিকে ব্যবসায়ীরাও কেন দ্রুত নির্বাচন চান। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, সবার মধ্যেই অনিশ্চয়তা রয়েছে। এটা ইমিডিয়েট সমাধানের দিকে যাবে সেটাও কেউ ফিল করছে না, কেউ তার সমাধান দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার যত শর্ট হোক, যত উইক হোক, আমি মনে করি তাদের উচিত হবে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, 2-4 জন ব্যক্তি বা গোষ্ঠী যারা ব্যাংক লুট করেছে তাদের দায় সবার উপরে চাপানো হলে সেটি অবিচার হবে। সরকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে শুধু সামান্য অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত বলেও তার অভিযোগ করেন। সম্প্রতি বিএনপির মহাসচিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে বহুল আলোচিত 111 বা 111 সরকারের প্রসঙ্গটিতে রাজনীতিতে নতুন করে সামনে এসেছে। স্মরণ করা যেতে পারে, সেনা নিয়ন্ত্রিত ও সরকারও নানাবিধ সংস্কারে হাত দিয়েছিল। বিশেষ করে তাদের রাজনৈতিক সংস্কার কর্মসূচিকে তখন -2 ফর্মুলা বলে অভিহিত করা হচ্ছিল। কিন্তু বাস্তবতা হলো, 111 সরকার যেসব কারণে অজনপ্রিয় হয়েছে, বা রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ ওই সরকারের বিরুদ্ধে যেসব কারণে ক্ষুব্ধ হয়েছিল, তার প্রধান কারণ ছিল তারা দেশের অর্থনীতি ঠিক করতে ব্যর্থ হয়েছে, নিত্যপণ্যের দাম ঠিক রাখতে পারেনি। উপরন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বড় থেকে মাঝারি অনেক ব্যবসায়ীকে গ্রেফতারের ফলে পুরো অর্থনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার নামে তখন অনেক ব্যবসায়ীকে ধরে বিপুল টাকা কামানোর অভিযোগও আছে ওই সরকারের সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তী সরকারও দায়িত্ব নেয়ার পরে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সুবিধাপ্রাপ্ত অভিযোগে অসংখ্য ব্যবসায়ীকে টার্গেট করেছে। কেউ কেউ জেলে আছেন, অনেকেই পলাতক। উপরন্তু ব্যাংকিং খাতে নানাবিধ জটিলতার কারণে এলসি খুলতে সমস্যা সহ নানা কারণে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে। তারপরও তীব্র গ্যাস সংকট, সব মিলিয়ে পুরো উৎপাদন ব্যবস্থায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এরকম পরিস্থিতিতে তারা মনে করেন, নির্বাচিত সরকার এলে এই সংকট কেটে যাবে। যাবে কি? আসলেই কি তাই? সেই প্রশ্নের উত্তর খুঁজবার আগে দেখা যাক দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এখন কেমন। গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয়, চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প কারখানায়। বেশ কিছুদিন ধরে চলা এই সংকটে কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত কয়েক মাসে কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয় কমেছে, বিনিয়োগ থমকে আছে।
কর্মসংস্থান বাড়ছে না, শিল্প খাত না থাকলে, না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে। গ্যাস সংকটের কারণে এরই মধ্যে অনেক কারখানায় গ্যাসের বিকল্প হিসেবে ব্যয়বহুল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং কয়লা ব্যবহার করছে। এতে তাদের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। তবে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ থাকায় হবিগঞ্জ ও ভোলা অঞ্চলে যেসব কারখানা রয়েছে সেগুলো পুরো সক্ষমতায় উৎপাদন করতে পারছে। তবে শুধু শিল্প কারখানা নয়, বরং আবাসিক খাতের গ্যাস সংকট চরমে পৌঁছেছে। আগে যেসব এলাকায় সন্ধ্যার পরে গ্যাস আসতো সেখানেও অনেকে এখন গ্যাস পাচ্ছেন না। ভোর থেকেই গ্যাস চলে যায়। তাতে বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে মানুষকে নির্ভর করতে হচ্ছে বৈদ্যুতিক চুলা, ওভেন ও অন্যান্য ডিভাইসের উপর, যা তাদের খরচ বাড়াচ্ছে। প্রতি মাসে প্রায় 1,000 টাকা গ্যাসের বিল দিয়েও জ্বালানির জন্য এই বাড়তি খরচ করায় সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে। বস্তুত গ্যাসের সংকট চলছে দীর্ঘদিন ধরে। সেই সংকট উত্তরণে রাষ্ট্রীয়ভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়নি। সমুদ্র এবং স্থলভাগ গ্যাস অনুদান সমুদ্র এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধানে যেই পরিমাণ বিনিয়োগ ও গবেষণার প্রয়োজন ছিল, সরকার সেদিকে না গিয়ে বিদেশ থেকে এলএনজি আমদানিতে বেশি মন দিয়েছে। কেননা এখানে বিরাট কমিশন বাণিজ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 5 মাসে জ্বালানি সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়, বরং আগের সরকারের ধারাবাহিকতায় তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতি বছর 5 মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে। সংস্কার ও নির্বাচনের তর্ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বলা হতো আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বলা হচ্ছে আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন। জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিচার দেশবাসীও চায়। প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও কারো দ্বিমত নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে তার জীবন যেন আগের চেয়ে ভালো হয়, তার চাকরি বা কাজের ক্ষেত্রটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাজারে গিয়ে যেন তাকে দীর্ঘশ্বাস ফেলতে না হয়, সে যেন গ্যাস, বিদ্যুৎ, পানি ঠিক মতো পায়। তাদের কাছে নির্বাচনের তারিখ কিংবা ভোটে জয়ী হয়ে কারা ক্ষমতা আসবে তার চেয়ে বড় প্রশ্ন সে রাস্তায় বের হলে নিরাপদ বোধ করছে কিনা এবং তার সংসার চলছে কিনা। গত শনিবার একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেন, দেশে কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন ও সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার চালানো। কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও সংসার টেকানো এখন অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। তবে আশার কথা হলো, সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মনে করেন রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিক নির্দেশনা ও সংস্কার। আইন কানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। আন্দোলনে পুলিশকে গুলি করার নির্দেশ দেন রাজনৈতিক নেতারা। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পুলিশি বর্বরতার সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তারা বেশ কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এসব জানিয়েছে সংস্থাটি। গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের ভূমিকা অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি ঠিক করে দিতেন বলে জানিয়েছেন HRW। 50 পাতার রিপোর্টে পুলিশের বয়ানে উঠে এসেছে সেই সময়কার নির্দেশদাতা এবং অপরাধের নমুনা। আফটার দ্য মনসুন রিভলিউশন, এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জানানো হয়েছে অতীতে কিভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনী সবসময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের নানা দিকে উঠে এসেছে প্রতিবেদনটিতে। পুলিশের একাধিক কর্মকর্তা HRW-কে জানিয়েছেন, জুলাই-আগস্টের বিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, আমি বিশ্বাস করি অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারাই বেশি নির্ধারণ করে দিতেন। আরেকজন পুলিশ কর্মকর্তা HRW-কে বলেছেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসারদের লাইভ সিসিটিভি ফুটেজ দেখতে দেখেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।